নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুকভরা গভীর ভালোবাসা আর একরাশ আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ ২২ নম্বর পর্বে প্রবেশ করার আগে আপনাদের মিস্টার অলোকেশ সরকারের পক্ষ থেকে আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারের প্রতিটি সদস্যের প্রতি রইল আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা। প্রতি মুহূর্তে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য, গঠনমূলক মতামত আর অফুরান্ত ভালোবাসা আমাদের এই পথ চলাকে সার্থক করে তুলেছে। গভীর রাতে যখন একা বসে আপনাদের সেই মন ছোঁয়া কমেন্টগুলো পড়ি, বিশ্বাস করুন আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। গল্পটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত করে তোলার এক অন্যরকম অনুপ্রেরণা খুঁজে পাই। আপনাদের এই ভালোবাসার বন্ধন যেন আজীবন এমন অটুট থাকে। বন্ধুরা, সম্পর্কের গতিপথ কখন যে কোন মোড় নেই তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ জানে না। গত ২১ নম্বর পর্বে আমরা সাক্ষী থেকেছি এক চরম উত্তেজনা আর আবেগের। মুখার্জি ম্যানশনের দীর্ঘদিনের চাপা থাকা সত্য যখন প্রকাশ্য দিবালোকের মতো সবার সামনে চলে এসেছে, তখন যেন পুরো বাড়ির ভিত্তিটাই নড়ে উঠেছে। কিন্তু সত্য সামনে আসার পর মল্লিকা দেবী কি এত সহজে দমে যাবেন? তার সেই ভয়ঙ্কর চক্রান্ত আর আভিজাত্যের অহংকার এবার কোন নতুন রূপ নিতে চলেছে? অন্যদিকে ঋষিরাজের এই অদম্য বিদ্রোহ আর তনুর লড়াই কি পারবে মুখার্জি ম্যানশনের দীর্ঘদিনের অন্যায় আর অন্ধকারের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে? আর এই সব কিছুর মাঝে অভিয়ার জীবনের নতুন রসায়ন কোন দিকে মোড় নেবে? মনের কোণে জমে থাকা এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে এক বুক আবেগ আর টান টান উত্তেজনা নিয়ে চলুন তবে প্রবেশ করা যাক আজকের মূল গল্পে, ভালোবাসার ছোঁয়া, পর্ব ২২। মলয়বাবু তোমার কথা শুনে বলেন, তুই এসব কি উল্টোপাল্টা বকছিস? মা তোর জন্য রান্না করছে, এটা হতেই পারে না। আরে আমি সত্যি বলছি গো কাকা। এই সত্যি করে বলতো, নির্ঘাত তুই কিছু ঘটিয়েছিস তাই না? তেমন কিছু না, ওই মল্লিকা মুখার্জিকে একটু দোষ দিয়ে দিয়েছি। তুয়ার কথা শেষ হতে না হতেই মল্লিকা দেবী তুয়ার জন্য ১ প্লেট চাউমিন করে নিয়ে হাজির হন। তারপর খাবার টেবিলে রেখে দিয়ে বলেন, এই নাও তোমার চাউমিন, খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো। আরে বাহ, দেখতে তো দারুণ হয়েছে। তা খাওয়ার যোগ্য হয়েছে তো? ও হ্যাঁ, আরেকটা কথা একটু শুনে নিন, আজকের পর থেকে আপনার এই গলা উঁচু করে কথা বলার স্বভাবটা একটু বন্ধ করে দিন তো। কারণ আমি চাই না কেউ আমার সামনে আমার থেকে উঁচু গলায় বেশি কথা বলুক, বুঝেছেন? তাহলে আমার মাথাটা না গরম হয়ে যায়, আগুন জ্বলে ওঠে। আর এবার থেকে এই বাড়ির সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু আমি নেবো। আমার কথা মতো কিন্তু সবাইকে চলতে হবে, এমনকি আপনাকেও। মল্লিকা দেবী এই কথা শুনে আরো রেগে যায়। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে শুধু আমার কথাই চলবে। তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছো? আমি তো আগেই বলেছি আমার সাহসটা একটু বেশি, আর আপনি আমার কথা শুনতে বাধ্য। তাই আমার কথা না শুনেন যদি, তাহলে আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই আপনাকে আর মনে করিয়ে দিতে হবে না, তাই না? এবার জানতো যান, সবার জন্য ব্রেকফাস্ট বানানো তো দেখি। আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাবো এখন? আমি? তাহলে এদেরকে টাকা দিয়ে আমি পুষেছি কেন? টাকা দিয়েছেন তো কি হয়েছে, মাথা তো আর কিনে নেননি। আমি ওদেরকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছি। আজকে থেকে এই বাড়ির সমস্ত রান্না এবং সমস্ত কাজকর্ম সবটাই আপনি একা হাতে করবেন। জানেন যান, আমার মুখের দিকে না তাকিয়ে থেকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসুন তো। তারপরে কে কি খাবে ভালো করে জেনে নিয়ে দুপুরের খাবারটা তৈরি করে ফেলুন। যান। মল্লিকা দেবীর দাঁড়ায়নি, সোজা রান্নাঘরে চলে গিয়েছিল। এবার দেখো মজা। আরে মা, তুই অসাধ্য সাধন করলি কি করে বলতো? এরকম একটা কাল সাপকে বাগে আনলি কি করে? এসব কি বলছিস মলয়? উনি আমাদের মা হন। হ্যাঁ দাদা, উনি আমাদের মা হন, আর সেটার জন্য আমি লজ্জিত। ওনার পরিচয়টা নিজের জীবন থেকে ধুয়ে ফেলতে পারলে আমি বেঁচে যেতাম। তোমার ওনার প্রতি সম্মান থাকলেও আমার কাছে উনি একটা কাল সাপ। আচ্ছা মতো কাবু হয়েছে। আরে সবে তো একটু কাবু হয়েছে, এরপর আর কি কি হয় শুধু দেখো। ওনার এমন অবস্থা আমি করব যেখানে উনি কামড় তো দূরের কথা, ফোঁস করতেও ভয় পাবেন। কিছুক্ষণ পরে মল্লিকা দেবী ঘেমে ক্লান্ত হয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। তুয়া চাউমিন খেতে খেতে বলে, চাউমিনটা ঠিকই আছে, তবে ঝালটা একটু বেশি হয়ে গেছে। এরপর থেকে যেন ঝাল বেশি না হয়। হ্যাঁ, রান্নায় নুন ঝাল মিষ্টি সব না করে ব্যালেন্স করা থাকে। মলয়, অবিনাশ, তোরা ওকে কেউ কিছু বলবি না? কি করে বলবো মা? তোমার হয়ে কথা বলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি পারবো না। আমার হয়ে কথা বললে ও তোকে বাড়ি থেকে বার করে দেবে। ভুলে যাস না মলয়, এই বাড়িটা কিন্তু আমার। তোমার বাড়িতে তোমাকেই যেখানে সম্মান করছে না, সেখানে আমি আর কে বলো? এই বলে মলয়বাবু ব্রেকফাস্ট করে উঠে চলে যান। অবিনাশ বাবুও চলে যান। তুয়া বলে, ও বুড়ি, নিন নিন নিন, টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে দিন। এই বলে তুয়া ওখান থেকে চলে যায়। তুয়া চলে গেলে মল্লিকা দেবী নিজের মনে মনে বলে,
লজ্জা ঝালাই পড়েছে। কি করে যে এই মেয়েটাকে সাহায্য করি। এদিকে এদিকে তনু মরলো না, উল্টে আমি ফেসে গেলাম। এখন এই তনু অথবা তুয়া কারোর কিছু হলে আমি ফাঁসবো। আগে আমাকে জানতে হবে তুয়া কার কার কাছে ভিডিওটা রেখেছে, তারপর সেগুলো নষ্ট করে দিতে পারলে তবে আমার শান্তি। তখন তুয়া আর তনু দুজনকে শেষ করে দিতে আমার আর কোনো বাধা থাকবে না। ঠিক তখনই তুয়া পিছন থেকে এসে বলে, ইয়ো মল্লিকা বুড়ি, আবার প্ল্যান করতে বুঝি আমাকে আর তনুকে মারার? হ্যাঁ করো করো, যত ইচ্ছা প্ল্যান করো, কিন্তু মনে রেখো সময় মতন যদি আমি খাবারটা না পাই তাহলে তোমার মুন্ডুটা কিন্তু আমি চিবিয়ে খাবো। এই বলে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে উপরে চলে যায়। ওদিকে অভির লাস্ট শো মালদ্বীপে, তাই নেহা অনেকক্ষণ ধরে বায়না করছে শো দেখতে যাবে বলে, কিন্তু রানার খুব একটা ইচ্ছা নেই। তাই ও নেহাকে বলে, এই ভিড়ের মধ্যে যাওয়ার কি দরকার? তুমি তো এমনিতেই ওর গান শুনতে পারো। একা বাড়িতে বসে গান শোনা আর কোনো লাইভ শোতে গিয়ে গান শোনার মধ্যে তো একটা পার্থক্য আছে, অনেকটাই পার্থক্য আছে। আর তুমি চিন্তা করো না, আমি হোটেলের গাড়ি নিয়েই চলে যাব। কিছুতেই না, আগের বার যা হয়েছিল সেই রিস্ক আমি আর নিতে পারবো না। প্রয়োজন হলে আমি তোমার সাথে যাব। কি? এই কথা শুনে নেহা লাফিয়ে উঠলো, রানার গলাটা জড়িয়ে ধরলো। তুমি সত্যি যাবে? তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আজ তুমি আমার জন্য ওই ভিড়ের মধ্যে অভির গান শুনতে যাচ্ছ, অথচ মুখে বলো তুমি নাকি আমাকে ভালোই বাসো না। যা সত্যি সেটাই বলি, এত খুশি হওয়ার কিছু হয়নি। আমি তোমায় ভালোবাসি বলে তোমার সাথে যাচ্ছি এমনটা নয়। মাথায় রেখো, আমি কিন্তু বাবাকে কথা দিয়েছি তোমার খেয়াল রাখবো। তোমাকে সুস্থ অবস্থায় নিয়ে এসেছি, সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। তাই শুধুমাত্র বাবার কথা রাখতে তোমার সাথে আজ যাচ্ছি। না হলে তুমি আবার এমন কোনো বিপদ ঘটাবে যাতে আমাকে আবার হ্যারাস হতে হবে। আর বারবার ভালোবাসার কথা বলে অহেতুক সময় নষ্ট করো না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমায় ভালোবাসি না। এসব আদিক্ষেতা আমার সঙ্গে একদম করবে না। আমি কখনো এসব করতেও পারবো না। শুধুমাত্র বাবার ডিলের জন্য আজ আমি ফেঁসে গেছি, তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কবে যে বাবার প্রজেক্টটা শেষ হবে আর তোমার হাত থেকে আমি মুক্তি পাবো সেটাই আমি ভাবছি। যাই হোক, কথা বাড়ি আর লাভ নেই, যেতে হলে এখন রেডি হয় না। জানি আমি। এই বলে রানা নিজে রেডি হতে চলে যায়। রানার কথাগুলো নেহাকে খুব কষ্ট দেয়। ও রানার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি খুব ভালো করে জানি যে তুমি আমার থেকে মুক্তি পেতে চাও। আমিও সেই চেষ্টাই করছি যাতে প্রজেক্টটা শেষ হওয়া পর্যন্ত তোমাকে আর অপেক্ষা করতে না হয়। আর বেশি নয়, মাত্র 15টা দিন, তারপরে আমি তোমার জীবন থেকে নিজেই চলে যাব। তখন তুমি চাইলেও আর আমাকে খুঁজে পাবে না। অবশ্য তুমি আমাকে খুঁজবেও না, সেই প্রত্যাশা আমি রাখিও না তোমার থেকে। এই ভেবে নেহা ওয়াশরুমে ঢুকে যায়। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে অভির শরীর উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়ে। ওদিকে মুম্বাইতে তখন রাত প্রায় 9টা, 9:30 এরকম বাজে। ঋষি তনুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। তনু অঘরে ঘুমোচ্ছে, হঠাৎ ঋষির ফোনটা বেজে ওঠে। ঋষি ফোনটা রিসিভ করে বেশ গম্ভীর গলায় খুব রুড ভাবেই বলে, এক্ষুনি আসছি। তারপর ফোনটা রেখে দিয়ে তনুর কপালে একটা কিস করে পাশ থেকে উঠে যায়। তনু ঘুমের ঘরে ঋষির উঠে যাওয়াটা বুঝতে পারে। ও চোখ খুলে দেখে ঋষি জামা কাপড় পরে রেডি হচ্ছে। কি হয়েছে? এত রাতে তুমি কোথায় যাচ্ছ? একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ফিরে এসে সব বলছি। আমাকে একা রেখে চলে যেও না, আমাকেও নিয়ে চলো তোমার সাথে প্লিজ। তুমি রেস্ট নাও। ঋষি তনুর মাথায় হাত বুলিয়ে দেয়। আমি আমি যাবো আর আসবো। তারপর তনুর কপালে আর ঠোঁটে ভালোবাসার স্পর্শ দিয়ে চলে যায়। ঋষি কিছুক্ষণের মধ্যে একটা অন্ধকার বাংলো বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সিকিউরিটি গেট খুলে দিলে ঋষি ভিতরে চলে যায়। তারপর গাড়ি থেকে নেমে সোজা সিঁড়ি দিয়ে উঠে একটা ঘরে ঢোকে। সেখানে 4-5 জন গার্ড রয়েছেন আর একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ঋষি ওর সামনে গিয়ে এক হাত দিয়ে ছেলেটার চুলটা টেনে ধরে আর অন্য হাত দিয়ে গাল দুটো চেপে ধরে বলে, কেন ফলো করছিলি আমাদের? কে পাঠিয়েছে তোকে বল, তাড়াতাড়ি বল। আমি আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আমি নিজে চোখে দেখেছি তুই 2-3 দিন ধরে আমাদেরকে অনবরত ফলো করছিস। কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য নিয়ে ফলো করছিলি বল? বলছি তো আমি আমি কিছু জানি না। বেশ ঠিক আছে, তুই কিছু জানিস না তাই তো? এই বলে ঋষি প্যান্টের বেল্টটা খুলে ছেলেটাকে বেধড়ক মারতে থাকে। ঘুষি মেরে মুখ থেকে রক্ত বার করে দেয়। ছেলেটা আর সহ্য করতে না পেরে বলে ওঠে, বলছি বলছি আমাকে আর মারবেন না, আমি সব বলছি। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। ছেলেটা ঋষির ভয় বলে ওঠে, মারবেন না আমাকে, আমি বলছি।
ঋষি ছেলেটার সামনে একটা চেয়ারে বসে বলে, বল, তোর নাম কি? তোকে কে পাঠিয়েছিল এখানে? আমাদের কেন ফলো করছিলি? বলবি নাকি এখনই? আমার নাম নিলয়। আমি রক্তিম স্যারের হয়ে কাজ করি। আমাকে রক্তিম স্যার সবসময় আপনার আর আপনার স্ত্রীর উপরে নজর রাখতে বলেছে। আপনি কখন কোথায় যান, কি করেন, সব খবর ওনাকে দিতে বলেছে। রক্তিম এখন কোথায়? স্যার এখন লন্ডনে আছে। ঠিক আছে, তুমি এখানেই থাকবে আমাদের কাছে। আর যখন তোমাকে যেটা বলা হবে তুমি ততটুকুই রক্তিমকে জানাবে। কোনো চালাকি করার চেষ্টা করবে না, কথাটা যেন মনে থাকে। এই বলে ওই ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে ঋষি কাউকে ফোন করে কিছু কথা বলে ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে দেখে তনু রান্না করছে, তাই ফ্রেশ হয়ে এসে তনুকে বলে ঋষি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, একা একা কেন কাজ করছো? ঋষি, আমার না এসবে অভ্যাস আছে। আর তুমি সবসময় এত আমাকে নিয়ে ভয় পাও কেন বলো তো? ভয়? ঠিক বলেছো, ভয় ভয় পাই তোমাকে হারিয়ে ফেলার। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তনু। তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব, তাই তো তোমাকে সবসময় আগলে রাখি। ঋষি, এই দেখো। তনু ঋষিকে জড়িয়ে ধরে, ওর গালে একটা কিস করে। আমার রান্না প্রায় হয়ে গেছে। আজ তোমার জন্য আমি মাটন কষা আর লাচ্চা পরোটা বানিয়েছি, তোমার ফেভারিট খাবার। ঋষি তনুর নাকটা টেনে ওকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে আসে। খাবারগুলো দুজনে মিলে ডাইনিং টেবিলে নিয়ে বসে পড়ে। আমরা কালকে কলকাতা ফিরে যাচ্ছি তো? হ্যাঁ, আমরা কালকে ফিরছি। তনু, বাড়িতে খুব সাবধানে থাকবে কিন্তু। ঋষি, তোমার বোন মল্লিকা মুখার্জিকে যেভাবে টাইট দিচ্ছে তাতে ভালো যত হয়েছেন উনি। মল্লিকা মুখার্জি এত সহজে দমে যাবে না, কিছু তো করবেই। ওদিকে নেহা আর রানা দুজনেই অভির শোতে গেছে। নেহা তো খুব খুশি, কিন্তু রানার একটুও ভালো লাগছে না। চলো অভির সাথে দেখা করে আসি। অভির শো দেখতে আসতে চেয়েছো, নিয়ে এসেছি। এবার হোটেলে চলো। কিছুক্ষণ পরে তো অভি নিজেই হোটেলে চলে আসবে, তা দেখা করার কি আছে? নেহা মুখটা বেঁকায়। একদম না, আমি তোমাকে বলিনি যে তুমি আমাকে নিয়ে এখানে আসো। তুমি বরং হোটেলে চলে যাও, আমি অভির সঙ্গে দেখা করে ডিনার করে একেবারে ফিরবো। অভির সাথে ডিনার করে ফিরবে, এই কথাটা শুনে মাথা গরম হয়ে যায় রানার। যাও যাও, তুমি চলে যাও। কেন? অভির সাথে ডিনার করার কি আছে? তুমি আমার সাথে হানিমুনে এসেছো, অভির সাথে নয়। চলো, লেট হয়ে যাচ্ছে। আমি যাব না, আমি অভির সাথে দেখা করব। এই বলে মেকআপ রুমে চলে যায়। রানা কি করবে? ওর পেছন পেছন যায়। রানা আর নেহা মেকআপ রুমে আসে। নেহা দৌড়ে গিয়ে অভিকে জড়িয়ে ধরে। অভি ওকে ধরে ওপরে তুলে ঘুরিয়ে নেয় দুবার। সেটা দেখে রানার চোয়াল শক্ত হয়ে যায়। রাগে চোয়াল শক্ত করে হাত মুঠো করে নেয়। অভি নেহাকে নামিয়ে দেয়। কেমন লাগলো আজকে আমার গান? দারুণ দারুণ দারুণ। আর আমি তোর ফ্যান রে, আমার এত ভালো লেগেছে যে কি বলবো। আচ্ছা অভি, তোমার তো এত মহিলা ফ্যান, তাদের জড়িয়ে ধরছো, তোমার গার্লফ্রেন্ড রাগ করবে না? রাগ করার কি আছে? তুমি যে কত মেয়ের সাথে ঘুরে বেড়াও, তাদের সাথে পার্টি করো, তখন তোমার তো মনে হয় না যে আমার খারাপ লাগবে? আমি তো তোমাকে কতবার না করি এসব করতে, কিন্তু তুমি কি আমার কথা শোনো? উল্টে হানিমুনে এসেও বলছো আমার থেকে তুমি কবে মুক্তি পাবে। দেখো নেহা, এসব কথা বাইরের লোকের সামনে বলার দরকার আছে কি? তুমি তাহলে বলছো কেন? এই, তোরা চুপ কর তো। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার মনের মতো কাউকে এখনো পাইনি। আমি পাইনি বলাটা ভুল হবে, পেয়েছিলাম, কিন্তু আমি নিজের মনের কথা বুঝে ওঠার আগেই ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে রানা নেহার দিকে তাকায়। ওর মনে হয় অভি নেহার কথা বলছে, তাই মাথাটা আরো গরম হয়ে যায়। নেহা, এবার চলো আমরা হোটেলে ফিরি। আমি আজকে অভির সাথে ডিনার করব। না, চলো না, আমরা আজকে একসাথে একটু ডিনার করি। আর না বলো না প্লিজ। ওর যদি আমাদের সাথে যেতে ইচ্ছে না হয় তাহলে ওকে চলে যেতে বলো। না, ঠিক আছে, আমি যাবো। ওরা সবাই একটা বড় রেস্টুরেন্টে যায়। অভি নেহার পছন্দ মতো খাবারগুলো অর্ডার দেয়। নেহা অভির কথায় মন খুলে হাসছে। সেটা থেকে রানা মনে মনে খুব রাগ করছে। নেহা বুঝতে পারে রানা ভেতর ভেতর রেগে যাচ্ছে, কিন্তু মুখে কিচ্ছু বলছে না। সেটা দেখে নেহা আবার মনে মনে ভীষণ খুশি হয়। নেহা হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর রানা ফ্রেশ হয়ে এসে নেহার পাশে শুয়ে নেহাকে জড়িয়ে ধরে। আজ রানা প্রথমবার নেহাকে হারানোর ভয় পাচ্ছিল, কিন্তু সেটা ও নিজেই বুঝতে পারছে না। নেহা ঘুমিয়ে পড়ে, কিন্তু রানার চোখে ঘুম আসছে না। নেহার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। মল্লিকা দেবী সারাদিন খেটে খুব ক্লান্ত হয়ে পড়েছে। নিজের ঘরে গিয়ে এসি চালাতে যাবে, কিন্তু এসির রিমোট খুঁজে পাচ্ছে না। তখনই তুয়া দরজার সামনে এসে দাঁড়ায়। এই যে মল্লিকা বুড়ি, তুমি কি এইটা খুঁজছো? এই বলে এসির রিমোটটা দেখায় ওনার দিকে। তুয়ার হাতে এসির রিমোট দেখে মল্লিকা দেবী বলে, এসির রিমোট নিয়ে তুমি কি করছো? দাও, ওটা আমাকে দাও। এসির রিমোটের কোনো দরকার তো নেই, কারণ আমি এসির কানেকশন তো কেটে দিয়েছি। কি? এসি ছাড়া আমার ঘুম হয় না? কিন্তু ঘুমোতে তো হবে এসি ছাড়াই। এখন সিলিং ফ্যানই তো ভরসা, এখানে চুপ করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি তোমার ঘড়ি ও অ্যালার্ম সেট করে রেখে দিয়েছি, ঠিক সকাল 5টার সময়। হ্যাঁ, 5টার সময় উঠে ঘরের সমস্ত কাজ করবে। আজ থেকে তুমি কিন্তু সবার জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রান্না করবে, সবাইকে খাবার সার্ভ করবে। হ্যাঁ, ও আরেকটা কথা, কাল থেকে আমার মাকে তুমি নিজের হাতে খাইয়ে দেবে। মার খাবার আমি বানিয়ে দেবো, কিন্তু খাওয়াতে তোমাকেই হবে। না, এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এই বলে তুয়া বেরিয়ে যায়। সকালের ফ্লাইটে তনু আর ঋষি বাড়ি ফিরে আসে।
বাড়িতে ঢুকিয়ে দেখে মল্লিকা দেবী ডাইনিং টেবিল পরিষ্কার করছে আর তুয়া সোফায় বসে আছে। মল্লিকা দেবী ঋষিকে দেখে ওর কাছে এসে বলে, ঋষি ঋষি তুই এসে গেছিস বাবা, খুব ভালো হয়েছে। এই দেখ 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 না, ও ও আমার সাথে কি করছে, আমাকে কত অত্যাচার করছে, একটু দেখ। আমি তো জানি আপনি অন্যের উপরে অত্যাচার করেন, আপনার উপরে তুয়া কি করে তাহলে অত্যাচার করছে? আচ্ছা, কি এমন হলো যে ওর কথা মেনে নিয়ে আপনি সব কাজ করছেন? সেটাই তো। তনুর কথায় মল্লিকা দেবী ঠক গেলে, সেটা দেখে ঋষি বলে, তনু, তুমি একদম ঠিক কথা বলেছো। তুয়া মল্লিকা মুখার্জিকে ব্ল্যাকমেল করছে, তাই তো ঠাম্মা? ঠিক বললাম তাই না? তুই তুই এসব কি বলছিস? তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস ঋষি? আমি কি কিছু ভুল বলেছি? ঋষি, কি বলছিস তুই তোর ঠাম্মাকে? আমি ঠিক বলছি ড্যাড, তোমার মা যে কি করতে পারে সেটা আমার জানা হয়ে গেছে। দাদু ভাই, মল্লিকা দেবী এবার কাঁদতে শুরু করে। তুমি আমাকে কি বলছো এখনো ভেবে দেখেছো? হ্যাঁ? যে ঠাম্মা ছাড়া তুমি কাউকে বিশ্বাস করতে না, যে ঠাম্মার কথাই তোমার কাছে শেষ কথা ছিল, সেই ঠাম্মাকে আজ সবার সামনে তুমি এইভাবে অপমান করতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ আজ তোমার আসল চেহারাটা আমার কাছে খুলে গেছে। তুমি নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারো। তুমি তুমি এসব কি 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 বলছো ঋষি? হ্যাঁ, আমি আমি মানুষ খুন করতে পারি, এত বড় কথাটা তুমি বলতে পারলে? তুমি করতে পারলে আমি বলতে কেন পারবো না? এই এই কি কি হয়েছে, কি কি করেছে মা? ঋষি ফোনটা বের করে ওর বাবাকে ভিডিওটা দেখায়, তারপর বলে, এই ভিডিওটা দেখো, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে কি করেছে তোমার মা। অবিনাশবাবু ভিডিওটা দেখে আর ভিডিওর কথাগুলো শুনে পুরো অবাক হয়ে যায়। তারপর বলে, এসব এসব কি মা? হ্যাঁ, তুমি তুমি তোমাকে মারতে চেয়েছো, কিন্তু কেন? হ্যাঁ, মারতে চেয়েছি, মারতে আমি চেয়েছি, কারণ তনুকে আমি এই বাড়ির বউ হিসেবে কখনো নিয়ে আসিনি। ওর সাথে একটা আমার এগ্রিমেন্ট হয়েছিল, আমাদের শর্ত পূরণ করে ও এখান থেকে চলে যাবে, কিন্তু তনু ঋষিকে আমার বিরুদ্ধে করে দিচ্ছে দিন দিন। তাই? হ্যাঁ তাই। তুমি ওকে মেরে ফেলতে চাইলে, তাই জন্য? তার মানে তুমি আগেও এমন কত কিছু করেছো যা যা আমাদের অজানা। ঋষি, আমি খুব ভালো করে জানি আমি যেটা করেছি সেটা ভুল করেছি, তখন মাথার আমার ঠিক ছিল না, তাই তো তাই আমি এটা করে ফেলেছি। যাই হোক, আমাকে ক্ষমা করে দে। কি করে তোমাকে ক্ষমা করে দিই বলো তো? আজ যদি তোমার না শুনতো আর আমাকে যদি ভিডিওটা না পাঠাতো, তাহলে আজ তোমার কিছু একটা হয়ে যেত, তখন কি হতো বলো তো? তনু তনু দেখো, আমি জানি আমি যেটা করেছি সেটা ঠিক না, মানছি তো, আমি মানছি যে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। প্লিজ প্লিজ দেখো, আমাকে আমাকে প্লিজ পুলিশ দিও না। হ্যাঁ মানে কি হবে বলতো, তাহলে তো মুখার্জি বাড়ির মান সম্মানটা ধুলোয় মিশে যাবে, তাই না? হ্যাঁ, তনু মল্লিকা দেবীকে দেখছে আর ভাবছে এই মানুষটা নিখুঁত অভিনেত্রী। মল্লিকা মুখার্জি গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়। এটা জাস্ট আপনার অভিনয়, তাই বলছি আমার সামনে এত অভিনয় করতে হবে না আপনাকে। ঋষি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতো, ভালোবাসতো, কিন্তু এখন ঋষির চোখ খুলে গেছে। এখন আর আপনি ঋষিকে যা ইচ্ছে তাই বোঝাতে পারবেন না। এখন এই বাড়িতে আপনার হুকুম আর চলবে না। ঠিক বলেছো তনু, তোমার মতো মানুষের হুকুম এই বাড়িতে আর চলবে না। এই বলে অবিনাশ বাবু মল্লিকা দেবীর সামনে গিয়ে বলে, বাড়ির চাবিটা দাও। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়, তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। বাড়ির চাবি দিতে হবে শুনেই মল্লিকা দেবী বলে উঠলেন, কি বাড়ির চাবি দিয়ে কি করবি তুই? আমি তোমাকে দিতে বলেছি, দাও। মল্লিকা দেবী বাধ্য হয়ে সংসারের চাবি অবিনাশ বাবুর হাতে দিয়ে দেয়। অবিনাশ বাবু চাবিটা নিয়ে তনুর কাছে গিয়ে তনুর হাতে চাবিটা তুলে দেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার। তুমি মা লক্ষ্মী এই সংসারের। তোমার ভালোবাসা দিয়ে এই সংসারের প্রতিটা মানুষকে এক সুতোয় বেঁধে রাখো মা তুমি। আমি চেষ্টা করব সংসারের প্রতিটা মানুষকে এক সুতোয় বেঁধে রাখার। তবে এই চাবির ওপরে অধিকারটা আমার নেই। যার অধিকার তার যোগ্য সম্মান ফিরিয়ে দিয়ে তার হাতে এই চাবিটা আমি তুলে দেব, এটা আমার চ্যালেঞ্জ। আর ঠাম্মা, এবারের মতো জেলে যাওয়া থেকে বেঁচে গেলেও ভবিষ্যতে বাঁচবে কিনা তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না, তাই বলছি তুয়া যা বলছে তাই করো। এই বলে ঋষি ওর মার ঘরে চলে যায়। ওর মার সাথে একটু কথা বলে তনু আর ঋষি নিজের রুমে চলে যায়। সবাই যে যার মতো চলে গেলে মল্লিকা দেবী মনে মনে বলে, তোমরা খুশি হয়ে নাও, খুব খুশি হয়ে নাও। পাশার চাল যে কখন পাল্টে যায় সেটা তো কেউ বলতে পারে না। তোমরা আজকে টান দিয়েছ, এরপরে তো আমার পালা। মালদ্বীপে সকালে ঘুম থেকে উঠে রানা ফ্রেশ হতে যায়, আর নেহা তখনও ঘুমোচ্ছে। রানা ফ্রেশ হয়ে এসে নেহাকে ডাকে, আরে নেহা ওঠো, আরে 8টা বেজে গেছে, ঘুরতে বেরোবো তো। উফ, নেহা রানার দিকে ঘুরে চোখ খুলে রানার কোলে শুয়ে পড়ে। আবার কাল রাতে তো অনেক দেরি করে ঘুমালাম, এখন এত তাড়াতাড়ি ডাকছো কেন? আমি তোমাকে ঘুমোতে দিইনি তো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আর জ্বালাবো না, তখন ঘুমিও। এখন ওঠো, আমরা ঘুরতে বেরোবো,
কাল আমরা চলে যাব। আর চলো একটু ঘুরে আসি। 15 দিন হয়ে গেছে আমরা এখানে এসেছি, আর এই 15 দিনে বেশিরভাগ সময় তুমি আমার সাথে ঝগড়া করেই গেলে। আমি শুধু ঝগড়া করেছি, তুমি আমার সাথে ঝগড়া করোনি। আমি ওটা ঝগড়া করি না, তাও আবার তোমার সঙ্গে। এই বলে নেহা উঠে বসে, তারপর রানার বুকের মধ্যে মাথা দেয়। আমরা এখানে আর কটা দিন থাকতে পারি না? না, আসলে আমার পরশু একটা মিটিং আছে। 15 দিন ধরে আমার অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে। আমার থেকে এখন মুক্তি পেতে চাইছো বলে এই সমস্ত কথা তুমি বলছো, তাই না? এটা তুমি ঠিক বলেছো, তবে আমি যে তোমার থেকে খুব সহজে মুক্তি পাবো না সেটা আমি বুঝে গেছি। নেহা রানার বুকের থেকে উঠে বসলো। আমার থেকে মুক্তি পাওয়ার আশায় তোমার রাতের ঘুম হচ্ছে না, তবে সেই আশা যে আমি কখনো পূরণ হতে দেবো না। এখন বলো তো কোথায় যাবো আমরা? দেখা যাক কোথায় যাওয়া যায়। তুমি আগে ফ্রেশ হয়ে নাও। তখনই ওদের রুমের কলিং বেলটা বেজে ওঠে। রানা উঠে গিয়ে দরজা খুলতে যায়। রানা দরজা খুলে দেখে অভি সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই রানার মাথাটা যায় গরম হয়ে। কিছু বলতে যাবে, তার আগেই নেহা এসে বলে, আরে অভি, তুই এখানে? তারপরে এত সকাল সকাল কি ব্যাপার? আরে তোকে একটা নিউজ দিতে এলাম। কি? আমি কালকে তোদের ফ্লাইটে কলকাতায় যাব, আর ভাবছি তোদের বাড়িতেই থাকবো। তাই? বাবা মার কলকাতায় ফিরতে এখনো 15 দিন বাকি। তৃষার বিয়ে, তাই সবাই কলকাতায় আসছে। এটা তো খুব ভালো কথা রে। আমরা এখন ঘুরতে যাবো, তুই কি আমাদের সাথে যাবি? এই কথা শুনে রানা আরো রেগে যায়। কি রে বল, যাবি? না না রে, আজকে আর যাবো না। আজকে একটু রেস্ট নেবো। তোরা যা না, এনজয় কর। ধুর। এই বলে অভি চলে যায়। রানা মনে মনে শান্তি পায়। নেহা ঘরে ঢুকে বিছানায় বসে বলে, অভিটা গেলে কত ভালো হতো, ওর সাথে তাও একটু আমি গল্প করতে পারতাম। ওর সাথে তো গল্প কিসে? আমার সাথে যাবে, আমার সাথে গল্প করবে। তোমার সাথে কথা বলা মানেই তো তুমি আমাকে হাজারটা কথা শোনাবে। ধুর, আমার এসব আর ভালো লাগে না। এই বলে নেহা ওয়াশরুমে চলে যায়। রানা ব্রেকফাস্ট অর্ডার করে। নেহা বেরিয়ে এসে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর ওরা ঘুরতে বেরিয়ে যায়। ঋষি ঘুম থেকে উঠে দেখে তনু বিছানায় নেই। তখনই বাথরুম থেকে তনু বেরোয়। ঋষি ওকে দেখে আদুরে গলায় বলে, এদিকে এসো। একদম না, এখন তোমার কাছে গেলে তুমি আমাকে আর ছাড়বে না। তোমার আজ মিটিং আছে, ভুলে গেলে? এখন আমার কাছে আসো, না হলে তুমি কিন্তু আমাকে তো চেনো। আমি যদি বিছানা থেকে এখন উঠে তোমার কাছে যাই, তাহলে কি হবে সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। আরে উফ, অগত্যা তনুর কিছু করার রইল না। তনু ঋষির পাশে গিয়ে বসলো। তুমি না আমাকে ভীষণ চালাও। আজকে তুমি আমার দেরি করিয়ে দেবে অফিসে যেতে, আমি বুঝতে পারছি। ঋষি ওর কথায় কোনো পাত্তা না দিয়ে ওর কোমর ধরে বিছানায় শুইয়ে দিয়ে গলায় মুখ গুঁজে দিল। আরে উফ। সকালবেলা আমার পাওনা না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, সুইটহার্ট। এই বলে গলার থেকে মুখ তুলে ওর ঠোঁট দুটো দখল করে নেয়। কিছুক্ষণ পরে ছেড়ে দেয় আবার। আমার ডক্টর ব্যানার্জির সাথে কথা হয়ে গেছে। কাল ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল নিতে আসবে। বাড়িতে থেকো তুমি। ঠিক আছে। আচ্ছা ঋষি, তুমি আমাকে বলেছিলে যে আমাদের কন্ট্রাক্ট পেপার গুলো নাকি ঠাম্মার কাছে আছে, তাহলে তুমি সেটা পেলে কি করে? ঠিক বলেছ, ঠাম্মা পেপারটা আমাকে দেয়নি। দুর্গাপুর যাওয়ার আগে ওখানকার বস্তির দলিলটা ঠাম্মার কাছে চাই। ঠাম্মা তাড়াহুড়ো আমাকে লকারের চাবিটা দেয়, আর দলিলটা বের করতে গিয়ে বিয়ের কন্ট্রাক্ট পেপারটা আমি নিয়ে নিয়েছিলাম। তাই ঠাম্মা এখনো জানে না পেপারটা আমি নিয়ে নিয়েছি। কিন্তু যেদিন উনি জানতে পারবেন তখন কি হবে? ঠাম্মা কি বলবে আর না বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। উনি তোমাকে মারার চেষ্টা করেছেন, আর এটার জন্য আমি মল্লিকা মুখার্জিকে কখনো ক্ষমা করব না। বুঝলাম। এই বলে কপালে একটা কিস করে বিছানা থেকে উঠে পড়ে ঋষি। তনু আর ঋষি রেডি হয়ে একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বসে। আমি আর রান্না করতে পারবো না। আমার শরীর ভালো লাগছে না, প্রেশারটা বেড়েছে মনে হয়। তোয়া, ওনাকে ছেড়ে দাও। ওনার আসলে অভ্যাস নেই তো। শেফদেরকে ডেকে আনো না তুমি। তোমার সাথে যেটা করেছে তারপরে তুমি এই কথাটা বলছো? হ্যাঁ বলছি, দেখো ওনার বয়স হয়েছে, তাই এভাবে এত বড় বাড়ির সমস্ত রান্না বান্না কাজ ওনাকে দিয়ে করানোটা ঠিক হবে না। অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? ঠিক আছে তনু, তুমি যখন বলছো তো ঠিক আছে। তুমি বলছো বলেই কিন্তু আমি ওনাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, আমি এখন একটু বেরোবো। ঠিক আছে, যেখানে যাবি গাড়ি নিয়ে যাবি কিন্তু। এই বলে ঋষি ক্রেডিট কার্ডটা দিয়ে দেয় ওকে। তুয়া প্রথমে কোনো শপিং মলে যায়, কিন্তু শপিং মলের ভিতরে গিয়েই একজনকে দেখে ওর চোখটা আটকে যায়। দেখে পার্থ ওর সামনে দাঁড়িয়ে আছে। পার্থ ওকে দেখে দাঁড়িয়ে পড়ে, এগিয়ে আসে ওর দিকে। কেমন আছো তুয়া? আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? অবশ্য নতুন বিয়ে করেছেন। হ্যাঁ ভালো আছি। তোমাকে আমি ভালোবেসেছিলাম তুয়া, এখনো ভালোবাসি। আমাকে আপনি ভালোবাসলে বিয়ের মণ্ডপে আমার হাতটা ছাড়তে পারতেন না ওভাবে। দেখো, ওই মুহূর্তে আমি কি করবো সেটা নিজেই বুঝতে পারছিলাম না। মাথা ঠিক ছিল না। তোমার পিতৃ পরিচয় সম্পর্কে সংশয় আমার পরিবার মেনে নিতে পারেনি। তাই আমার পিতৃ পরিচয় না জেনে আমাকে বিয়ে করাটা সম্ভব না। তাই বাবা মার ভালো ছেলে হয়ে চলে গেলেন বিয়ের মণ্ডপ ছেড়ে। ছাড়ুন না, যা হওয়ার হয়ে গেছে ওসব বাদ দিন। তোমার মা কেমন আছেন তুয়া? আমি পরে শুনেছি তোমার মার স্ট্রোক হয়েছিল সেদিন রাতে। হ্যাঁ, বিয়ের আসলে ভেঙে যাওয়াতে আমার মার অবস্থাটা কেমন হবে সেটা তো একটা মা আর মেয়ে দুজনেই খুব ভালো করে বোঝে, তাই না? মার ডান পাশটা প্যারালাইসিস হয়ে গেছে। তোমরা কোথায় আছো এখানে? ঋষিরাজ মুখার্জির বাড়ি। ও, শুনেছি উনি খুব ভালো মানুষ। মাকে নিজের বাড়িতেই আশ্রয় দিয়েছেন, মায়ের চিকিৎসাও করাচ্ছেন।
আর তার বদলে আমি ওনার বাড়িতে কাজ করছি। ওনাদের সার্ভেন্ট কোয়ার্টারে আমি থাকি। পিছন থেকে পার্থর বোন এসে বলে, বাহ, খুব ভালো একটা কাজ জোগাড় করে নিয়েছো তাহলে এই শহরে এসে। হ্যাঁ, তুমি লোকের বাড়িতে কাজের লোক হওয়ারই তো যোগ্য তুবা। আমরা বস্তির মানুষ তো, আমরা সব জায়গায় কাজ করতে পারি। আমাদের আবার তোমাদের মতন এসব দেখনদারি নেই। এই বলে তুয়া চলে যায়। নীলা ওর দাদাকে বলে, সত্যি দাদা, তুই কাজের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলি? হ্যাঁ, এতদিন ফুল বিক্রি করে খেত আর এখন লোকের বাড়িতে ভাষণ মেজে পেট চালায়। ও মাই গড। তোর হয়েছে বলা, এবার চল। এদিকে সারাদিন ঘরেই অভি বসে আছে। মোবাইল থেকে তুয়ার আর ওর ফটোটা বের করে দেখতে থাকে। অভি বলে, জানি তুমি অন্য কারো, কিন্তু তোমাকে আমি ভুলতে পারছি না। তুয়া, কাল আমি কলকাতায় যাচ্ছি, একবার দুর্গাপুরে যাব, শুধু শুধু একবার তোমাকে দূর থেকে দেখবো আমি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। মালদ্বীপে আজ সকালের আবহাওয়া খুব ভালো, তাই রানা আর নেহা দুজনে কাছাকাছি একটা বিচের ধারে বেড়াতে গেছে। দুজনে পাশাপাশি বিচে বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। মালদ্বীপে আজকে আমাদের শেষ দিন। দেখতে দেখতে 15টা দিন কেমন করে চোখের সামনে থেকে কেটে গেল নিমেষে। এই 15টা দিন তোমার সাথে ঝগড়া, প্রেম, খুনসুটি করে বেশ ভালোই কাটালাম। এই কয়দিন আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের জীবনে এটাই হয়তো শেষ করতে আসা, তবে এত ভালো কেটেছে দিনগুলো যে 15 দিনের স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। এটাই তোমার সাথে আমার শেষ ঘুরতে আসা। এরপর আর কোনোদিন তোমার সাথে কোথাও আমি একা ঘুরতে যাবো না। বা আপরে, আমার খুব শিক্ষা হয়েছে। নিহান্তি বাবা বলেছিল তাই এসেছিলাম। এই 15 দিনে আমি আমার ভিতরে রানাকে উপভোগ করতেই পারিনি, এক প্লেট ড্রিঙ্কস পর্যন্ত করিনি। তোমার মতন একজন বোরিং মানুষের সাথে না ঘুরতে এসে কোনো মজা নেই। নিজের সম্পূর্ণ ট্রিপটা ডিসগাস্টিং করে তোলার কোনো মানেই হয় না। মালদ্বীপে আসাটা না আমার পুরো বৃথা হলো। এ বাবা, তুমি ড্রিঙ্ক করতে চেয়েছিলে, সেটা আগে বললেই হতো। ঠিক আছে, চলো এখানেই পাবে গিয়ে আমরা দুজনে একসাথে ড্রিঙ্কস করবো। এই বলে নেহা উঠে রানার হাত ধরে ওকে টেনে নিয়ে হোটেলে পাবের দিকে এগিয়ে যায়। রানা অনেকবার ওকে আটকানোর চেষ্টা করে। আরে আরে আরে, কি আশ্চর্য! আমি এখন যাবো, তোকে কে বললো? হ্যাঁ, কখন বললাম আমি? আমার হাত ছাড়ো, আমরা যাবো না ওখানে। কিন্তু নেহা রানার কোনো কথাই শুনছে না। ওকে টেনে নিয়ে পাবে ঢুকে যায় সোজা। তারপর ড্রিঙ্কস কাউন্টার থেকে দুজনের জন্যই নিজে ড্রিঙ্কস অর্ডার করে। এই অবস্থা দেখে রানা বলে ওঠে, দেখো নেহা, আমি কোনো সিন ক্রিয়েট হোক সেটা চাই না। তুমি আগে কখনো ড্রিঙ্কস করোনি, তাই তুমি সহ্য করতে পারবে না এসব অহেতুক জেদ করছো তুমি। তোমাকে ড্রিঙ্কস করতে হবে না, রুমে ফিরে চলো। কিন্তু রানার কথা শেষ হওয়ার আগেই নেহা ক্লাসে চুমুক দিয়ে দেয়। তারপর চোখের নিমেষেই টুপে খেয়েও নেয়। 3 নম্বর গ্লাস হাতে নিতেই রানা জোর করে নেহার থেকে গ্লাসটা কেড়ে নেয়। আরে অদ্ভুত লোক তো তুমি। একটু আগে ঘুরতে এসে ড্রিঙ্কস করতে পারোনি বলে আক্ষেপ করছিলে, আর এখন আমি তোমাকে পাবে নিয়ে এলাম অথচ তুমি ড্রিঙ্কস করছো না। আমার ভালো লাগছে না, তাই আমি খাবো না। ও আচ্ছা, বুঝেছি। এখানে তোমার মদের সঙ্গী সেই গার্লফ্রেন্ডসরা নেই, তাই জন্য খেতে ইচ্ছে করছে না, তাই তো? কি আর করবে বলো, এখন তোমাকে আমাকেই সহ্য করতে হবে। আমি বরং ডান্স ফ্লোরে যাই। হ্যাঁ, আরে আরে, কি করছো? এই বলে নেহা ওখান থেকে উঠে সোজা ডান্স ফ্লোরে গিয়ে নিজের ইচ্ছে মতো একা একা নাচতে শুরু করে। ওকে দেখলে বোঝা যায় যে ও নেশার ঘরে নাচছে। ওকে ওরকম অবস্থায় দেখে রানা মনে মনে বলে, আমি জানতাম এইরকম কিছু একটা ঘটবে। ঠিক এই কারণে আমি পাবে আসতে চাইনি। কে সামলাবে এবার এই মেয়েকে? বাবা যে আমাকে কি ফ্যাসাদে ফেললো না আমি জানি না। তখন ড্রিঙ্কস করার কথাটা যে কেন বললাম আমি, তাহলে আর এই মেয়ের মাথার পোকাগুলো নড়ে উঠতো না, আমাকে ওই ঝামেলায় পড়তে হতো না। নিজের মতো করে জীবন কাটাচ্ছিলাম, আমার বাবা সেটা সহ্য হলো না। এই এক আজব মেয়েকে আমার সাথে জুড়ে দিল। আর এই মেয়েও তেমন হয়েছে, সারাদিন শুধু ভালোবাসি আর ভালোবাসি, একবারে চিপকে আছে। ঠিক এই সময় ও নেহার দিকে তাকিয়ে দেখে একটা অপরিচিত ছেলে অনেকক্ষণ ধরে নেহার অবচেতন অবস্থার সুযোগ নিতে চাইছে। পাশে একটা ছেলে ওকে ডিস্টার্ব করে যাচ্ছে সমানে, কিন্তু নেশার ঘোরে ও সেভাবে কিছু করে উঠতে পারছে না। তাই রানা তাড়াতাড়ি উঠে গিয়ে ওখান থেকে নেহাকে নিয়ে সোজা হোটেলের রুমে ফেরত চলে আসে। রুমে এসে নেহার সেভাবে জ্ঞান থাকে না, ও ঘুমিয়ে পড়ে। রানা নিজে ফ্রেশ হয়ে কিছুক্ষণ নিজের কিছু কাজ করে তারপর প্রায় রাত 10টা সাড়ে 10টার দিকে ডিনার অর্ডার করে। নেহাও ততক্ষণে ঘুম থেকে উঠে যায়। নেহা ঘুম থেকে উঠে গেছে দেখে রানা বলে, ভালো হয়েছে তুমি উঠে গেছো, যাও ফ্রেশ হয়ে ডিনার করে নাও। কিন্তু আমার মাথাটা তো খুব ব্যথা করছে, একেবারে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সেটাই তো স্বাভাবিক, জন্মে কোনোদিন মদ খাওনি, আজ হঠাৎ আমাকে পাল্লা দিতে গিয়ে মদ খেয়ে বসলে, এখন মাথা ব্যথা তো হবেই। গ্লাসে লেবু জল করে রাখা আছে, চুপচাপ খেয়ে নাও। বাবারে! নেহা উঠে গিয়ে নিজে গ্লাস থেকে লেবু জল খেয়ে নেয়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে রানা ডিনার করতে বসে গেছে। আজকে আমাদের হানিমুনের শেষ দিন, আজকে অন্তত ডিনারটা তুমি আমাকে খাইয়ে দিতে পারতে। তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার এসব আদিক খেতে না একদম ভালো লাগে না। আমার খিদে পেয়েছে তাই খেয়ে নিয়েছি, এতে এত কথার কি আছে? তোমার যদি খিদে পায় তুমি খেয়ে নাও,
খাবার তো রাখাই আছে, ভগবান তোমাকেও দুটো হাত দিয়েছে। রানা, এই বলে রানা খাওয়া শেষ করে উঠে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে। নেহার রানার কথাগুলো শুনে খুব কষ্ট হয়। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? একটু ভালোবেসে তো কথা বলতে পারো। আমার অত ভালোবাসা আসে না। তোমার খিদে পেলে খাও, না হলে খেও না, যত সব ঢং। এই বলে রানা পাশ ফিরে শুয়ে পড়ে। নেহা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর লাইট নিভিয়ে বিছানার অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে। খাবারটা অমন ভাবেই ঢাকা দেওয়া থাকে। দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রানা আগে ঘুম থেকে ওঠে। ও উঠে দেখে রাতের খাবার ঠিক যেভাবে ঢাকা দেওয়া ছিল সেইভাবেই রাখা রয়েছে। ও বুঝে যায় যে নেহা খায়নি, তাই ও তাড়াতাড়ি ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দেয়। লাগেজগুলো ঝটপট প্যাক করে নেয়। নেহা ঘুম থেকে উঠে রানার সাথে আর কোনো কথা না বলে নিজে ফ্রেশ হয়ে নিজের লাগেজ গুছিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। আজ ওদের সকাল 11টায় ফ্লাইট। অভি ওদের সাথেই কলকাতা ফিরছে। ফ্লাইটে উঠে নেহা বলে, রানা, তুমি তো আমার সাথে বসলে বোর হবে। তার চেয়ে ভালো তুমি অভির সাথে তোমার সিটটা এক্সচেঞ্জ করে নাও। তুমি অভির সোলো সিটে গিয়ে বসো, আমি আর অভি বরং পাশাপাশি বসে যাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অন্তত শান্তিতে একটু বসতে পারো। এই বলে কয়েকটা সিট পেরিয়ে ও অভির সিটে গিয়ে বসে পড়ে। নেহা আর অভি পাশাপাশি বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। রানা একা একা কিছুক্ষণ বসে থাকলেও ওর আর ভালো লাগে না, তাই কয়েক মিনিট পরে ও উঠে গিয়ে অভিকে বলে, অভি, তুমি বরং নিজের জায়গাতে গিয়ে বসো, অনেক গল্প হয়েছে, এবার আমি আমার সিটেই বসবো। অভি রানার কথা শুনে হেসে চলে যায়। রানা নেহার পাশে বসে, কিন্তু দুজন দুজনের মুখের দিকে তাকায়ও না। রানা মনে মনে বলে, বেশ হয়েছে, আমি ওখানে একা একা বসে থাকবো আর উনি এখানে বন্ধুর সাথে ঠাট্টা তামাশা করবেন। সেটা আর হচ্ছে না ম্যাডাম। নেহা জানলার দিকে তাকিয়ে থাকে। ফ্লাইট টেক অফ করে যায়। এদিকে কলকাতায় আজ ঋষিদের বাড়ি ডক্টর আসবেন ডিএনএ টেস্ট করাতে। অবিনাশবাবু ঘুম থেকে উঠে উমাদেবীর ঘরে যান। উমাদেবী শুয়ে আছেন। অবিনাশবাবু ওনার পাশে বসে বলেন, জানো মা, আজ ডক্টর আসবেন ডিএনএ টেস্টের স্যাম্পল নিতে। আমার আর এসব একদম ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। মেয়েটার মনের মধ্যে অনেক কাটা ছেঁড়া আছে, কষ্টের পাহাড় জমে আছে, কিন্তু বাইরে থেকে নিজেকে এতটা শক্ত করে রেখেছে, কাউকে বুঝতেই দেয় না। বিশ্বাস করো, আমি বুঝতে পেরেছি সেদিন তুমি নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে যাওনি। এমন কোনো ঘটনা নিশ্চয়ই আছে যা এখনো আমি জানি না। আমার মন বলছে তুয়া আমাদেরই সন্তান। এই কথা শুনে উমাদেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অবিনাশবাবু দেখতে পারেন উমাদেবীর কষ্ট হচ্ছে। হয়তো কিছু বলার চেষ্টা করছেন উনি, কিন্তু বুঝিয়ে উঠতে পারছেন না। উনি উমাদেবীর চোখের জলটা মুছিয়ে দেন। আমি বুঝতে পারছি মা, তোমার কষ্ট হচ্ছে। থাক, আর কিছু বলতে হবে না। এসো, আমি তোমায় খাইয়ে দিই। এই বলে অবিনাশবাবু উমাদেবীর খাবারটা নিয়ে এসে বসেন। এদিকে গতকাল তনু ঋষিকে না জানিয়ে রাতে বাপের বাড়িতে ছিল বলে ঋষির সকাল থেকেই মাথাটা গরম হয়ে আছে। ঋষি মনে মনে বলে, আমাকে একবার বললো না যে ওই বাড়িতে যাবে? কেন বলে কি আমি যেতে দিতাম না? শুধু একটা ফোন করে বলে দিল রাতে ওখানেই থাকবে, ব্যাস। আর কোনো ফোন করার প্রয়োজনই মনে করলো না। বারবার বলেছিলাম ডক্টর ব্যানার্জি যখন আসবে তখন তুমি বাড়িতে থেকো, কিন্তু না, ম্যাডামের তো কোনো বার্তাই নেই। কিছুক্ষণ পরে ডক্টর ব্যানার্জি আসেন। বীণা দেবী খবর পাঠাতে ঋষি নেমে আসে। সবাই তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। এমন সময় তনু বাড়ি ফেরে। তনুকে দেখে ঋষি মুখটা ঘুরিয়ে নেয়। মল্লিকা দেবী সবার শেষে এসে বলেন, ঋষি, এইসব করে জল ঘোলা করার কোনো মানেই কিন্তু হয় না। আমি তোমাকে বলছি, ওই মেয়ে কিছুতেই অবিনাশের মেয়ে হতে পারে না। অবিনাশের একটাই সন্তান, আর সেটা হলে তুমি। আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি। তুয়া আমার বোন, তাই আমার বোনকে তার পিতৃ পরিচয় ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। তাছাড়া আমার মায়ের মাথা থেকে চরিত্রহীনের তকমাটাও আমাকে মুছে ফেলতে হবে। তাই সবার মনের সন্দেহ দূর করার জন্য এটাই একমাত্র সঠিক উপায়। ডক্টর ব্যানার্জি, আপনি প্রসিডিওর শুরু করুন। আচ্ছা, একটা কথা বলুন তো ঠাম্মা, আপনি বারবার টেস্ট করাতে বাধা দিচ্ছেন কেন? এতে আপনার কি কোনো স্বার্থ লুকিয়ে আছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। ডক্টর ব্যানার্জি অবিনাশবাবু এবং তুয়ার প্রয়োজনীয় স্যাম্পল কালেক্ট করেন। তারপর সেগুলো এনভেলপে করে নিজের ব্যাগের ভেতরে নিয়ে নেন। ঋষি বলে, আচ্ছা, রিপোর্ট আসতে কতদিন সময় লাগবে? তাও মোটামুটি 7 দিন সময় লাগবে। এই বলে ডক্টর ব্যানার্জি চলে যান। তারপর ঋষি বলে, একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, আমার নজর সবার উপর আছে। তাই এই 7 দিনের ভিতর কেউ যদি কোনো উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ কিন্তু হবে না। এই বলে ঋষি উপরে চলে যায়। তনু ওর পিছন পিছন উপরে ওঠে। রুমে গিয়ে তনু ঋষিকে বলে, খুব রাগ করে আছো তাই না? কালোভাবে ওই বাড়ি চলে গেলাম, তার উপর রাতে আবার ফিরতেও পারলাম না। আসলে কি বলতো, মা ফোন করেছিল, তাই বাধ্য হয়ে আমাকে যেতে হলো। রাতেও থাকতে চাইছিলাম না, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে আমাকে। আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি। তুমি তোমার নিজের বাড়িতে গেছো,
তার জন্য আমাকে কৈফিয়ত দেওয়ার কোনো মানে আছে কি? কেন গেছিলে সেটাও আমি জানতে চাই না। এমন সময় ওদের রুমের দরজায় কেউ নক করে। তনু উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখে ঋষির অ্যাকাউন্টেন্ট এসেছে। ঋষি ওনাকে দেখেই দরজার কাছে উঠে আসে। পুরোটা এনেছেন তো? হ্যাঁ স্যার, পুরো 70 লাখ টাকাই আছে। ঠিক আছে, আপনি আসুন। ঋষি টাকাটা নিয়ে এসে লকারের ভেতরে রেখে দেয়। অসিতবাবু যে এসেছিলেন এবং ঋষিকে টাকাটা দিয়ে গেলেন, এই পুরো ঘটনাটা মল্লিকা দেবী দূর থেকে দেখে নিয়েছেন। ঋষিকে এতগুলো টাকা রাখতে দেখে তনু বলে, এত টাকা কিসের জন্য লাগবে? সাপ্লায়ারকে কাল ভোরের মধ্যেই ক্যাশে পেমেন্ট করতে হবে, তাই অসিতবাবুকে দিয়ে টাকাটা আনালাম। যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। তনু আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলে, কালকে রাতের জন্য ঋষি আমার উপরে খুব রেগে আছে। এখন ওকে টাকার কথাটা বলবো কি করে আমি? এতগুলো টাকা চাইতেও কেমন একটা হচ্ছে, কিন্তু না চেয়ে আমার কাছে তো আর কোনো অন্য উপায় নেই। তনু এসব ভাবতে ভাবতে গতকালের কথাগুলো মনে করতে থাকে। ওর চোখের সামনে যেন গতকালের ঘটনাগুলো ভেসে ওঠে। তনু ফ্যাশন হাউসে নতুন একটা প্রজেক্টের কাজ নিয়ে খুব ব্যস্ত। ঠিক সেই সময় ওর মা ওকে ফোন করে। ও ফোনটা ধরে কিছু বলার আগেই শুনতে পায় শিবানী দেবী কাঁদছেন। কেন মা, কি হয়েছে? আর তুমি কাঁদছো কেন? এসব তুমি কি বলছো বাবা? ঠিক আছে তো, কি হয়েছে? এই বলে ফোনটা কেটে দেন। তনুর মাথার মধ্যে মায়ের কান্নার আওয়াজগুলোই ঘুরতে থাকে। কোনো কাজে আর মন বসাতে পারে না, তাই দুশ্চিন্তা সাথে নিয়ে জুনিয়রদের কাজ বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। টেনশনে ঋষিকা কিছু জানানোর কথা ওর মনে থাকে না। বাপের বাড়ি পৌঁছে দেখে বাবা মা দিদা সবার মুখ থমথমে। তনু ঢুকেই বলে, কি হয়েছে মা? বাবা, তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে আমায় বলো। তুই এখন কেন এসেছিস? বিনয়বাবু নিজেকে একটু সামলে নিয়ে কথা বলতে শুরু করে। তোকে কে ডেকেছে? নিশ্চয়ই তোর মা ফোন করেছিল। ওকে কেন ডাকলে শিবানী? ও তো আমাদের জন্য অনেক করেছে, এবার ওকে রেহাই দাও। আমাদের এই জাঁতা কলে ওকে আর টেনে এনো না। আমাদের কাছে যদি উপায় থাকতো, ও আমার কাছে যদি উপায় থাকতো, আমি কি তাহলে আর ওকে 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 টেনে আনতাম? কিন্তু আমি কি করবো বলো? হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে রাস্তায় গিয়ে তো আর বসতে পারবো না রে বাবা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে আমাকে বলবে ঠিক কি হয়েছে। তোর বাবার চাকরিটা আর নেই রে তনু। ও অসুস্থ হওয়ার সময় অনেকগুলো দিন চুরি করেছিল, তাই কারখানার মালিক ওকে ছাঁটাই করে দিয়েছে। আচ্ছা, এটা এত চিন্তার কি আছে? বাবা কটা দিন রেস্ট নিক, আমি দেখছি অন্য কোনো জায়গায় যদি চাকরির ব্যবস্থা করে দিতে পারি ততদিনে। এই জন্য তুমি এত কানাকাটি করে আমাকে ডেকে আনলে মা? বিষয়টা যদি এতটুকু হতো তাহলে তোকে আমি কখনোই ডেকে আনতাম না। গতকাল রাতে তোর জেঠুর বাড়ি থেকে খবর পাঠিয়েছে তোর ঠাম্মা নাকি এই বাড়িটা তোর জেঠু আর কাকার নামে লিখে দিয়ে গেছেন। এখন আমাদের মাথার উপরে আর চাঁদটুকু নেই। এখন তুই বল, আমি তোর ভাই বোন বাবা দিদা এদেরকে নিয়ে কোথায় যাবো? কি? সেটা কি করে সম্ভব? আমি তো জানতাম ঠাম্মা মাকে এই বাড়িটা দিয়ে গিয়েছিল। হ্যাঁ, তুই ঠিকই জানতিস। তোর ঠাম্মা এই বাড়িটা তোর মাকে উপহার দিয়েছিল, কিন্তু তোর মা মারা যাবার পর আমি যখন শিবানীকে বিয়ে করলাম তখন তোর ঠাম্মা শিবানীকে মেনে নেয়নি। আর সেই কারণেই মারা যাওয়ার আগে উনি এই বাড়ি তোর কাকা আর জেঠু নামে লিখে দিয়ে গেছেন। তোর জেঠু আজ রাতে ওর বাড়িতে মিটিং রেখেছে, আমাদের যেতে হবে। বেশ, তাহলে আমিও যাবো তোমাদের সাথে মিটিং এ, দেখি জেঠু কি বলে। রাতের দিকে ওরা সবাই মিলে তনুর জেঠুর বাড়িতে যায়। সেখানে জেঠু, কাকা, তনু, তনুর মা, বাবা সবাই উপস্থিত। তনু প্রথমে বলে, জেঠু, এসব কি শুনছি? আমি তো জানতাম ঠাম্মা মাকে ওই বাড়িটা উপহার দিয়েছিল। ওই বাড়িটা আমার মায়ের, তাহলে তোমার নামে কি করে হয়ে গেল? হ্যাঁ, ওই বাড়িটা তোর মা বাবার বিয়ের সময় তোর ঠাম্মা তোর মাকে উপহার হিসেবে দিয়েছিল, কিন্তু বাড়িটা আইনত তোর ঠাম্মার নামেই ছিল। কাগজপত্র সবকিছু তৈরি করা হয়েছিল ঠিকই, কিন্তু গড়িমসি করে আইনের মোড়কে তা জড়ানো হয়নি। তাই কাগজে কোথাও তোর মায়ের নাম নেই। হয়তো পরে সেটা রেজিস্ট্রি করে দেওয়া হতো, কিন্তু যেহেতু তোর মা হঠাৎ করেই মারা যান এবং তোর বাবা দ্বিতীয় বিয়ে করে, তাই তোর ঠাম্মা ওই বাড়ি থেকে আমাদের কাছে থাকতে চলে আসে। আর তখনই তোর ঠাম্মা মনে মনে ঠিক করে ফেলে তিনি যা উপহার হিসেবে দিয়েছিলেন তা ফিরিয়ে নেবেন। আর যেহেতু শেষ বয়সে মাকে আমি আর তোর কাকা দেখাশোনা করেছি, তাই মা আমাদের দুজনের নামে বাড়িটা সমান ভাগে লিখে দিয়ে গেছেন। এই বলে উনি বাড়ির দলিল এবং ঠাম্মার করা উইল তনুর হাতে দেন। তনু কাগজপত্রের চোখ বুলিয়ে দেখে জেঠু যা বলছে সবটাই ঠিক। ওখানে ওর মায়ের নাম কোথাও লেখা নেই। তখন তনু বলে, তাহলে আমরা এখন কোথায় থাকবো জেঠু? আমাদের তো কোনো বাড়ি নেই। তোরা আমাকে যতটা খারাপ ভাবছিস আমি কিন্তু ততটা খারাপ নই। আমি তোদের বড় জেঠু, আমি তোদেরকে কখনোই রাস্তায় বের করে দিতে পারি না। তোরা বরং একটা কাজ কর, একজন ভালো উকিলের সাথে যোগাযোগ কর। এই বাড়ি আমি তোদেরকেই ফিরিয়ে দেব।
শুধু আমার একটা সামান্য শর্ত আছে। হ্যাঁ তনু, আমি আর বড়দা মিলে ঠিক করেছি, বাড়িটা যেহেতু মায়ের, তাই এই বাড়ির উপর আমাদের 3 ভাইয়ের সমান অধিকার আছে। তাই মা যতই আমাকে আর বড়দাকে লিখে দিক না কেন, আমরা তোদেরকে বঞ্চিত হতে দেব না। এই বাড়ি সমান 3 ভাগে ভাগ করা হবে। বেশ তো, তাহলে বলো কবে কখন উকিলের সাথে বসতে হবে? সে তো চাইলেই আজকেও বসা যায়, কিন্তু আগে আমার শর্তটা শুনে নে। দেখ, এত বড় বাড়ি জমি 3 ভাইয়ের মধ্যে ভাগ করে রেজিস্ট্রি করতে প্রায় সব মিলিয়ে 1,50,000 খরচা হবে। অলরেডি বাড়িটা আমাদের দুজনের নামে আছে, তাই যদি তোদের অংশটা তোদের পেতে হয়, তাহলে কিন্তু এই পুরো টাকাটা তোদেরকেই দিতে হবে। যদি এই সম্পূর্ণ খরচ তোরা করতে পারিস, তাহলে আমাদের ভাগ দিতে কোনো অসুবিধা নেই। এবার তোরা বল, তোরা কি করবি? এসব কি বলছিস দাদা? এতগুলো টাকা আমরা পাবো কোথায়? তুই তো জানিস আমাদের কি অবস্থা। দেখো মেজদা, আমাদের নামে থাকা জায়গা জমি বাড়ি আমরা তোমাকে দিতে রাজি হয়েছি, তার বদলে এই সামান্য কটা টাকা খরচ করতে বলেছি। এ আর এমন কি? এইটুকু খরচ না করতে পারলে বাড়ির আশা তুমি ছেড়ে দাও। দেখ, তোকে আমি 2 দিন টাইম দিলাম, তার মধ্যে তুই ভেবে চিন্তে আমাকে জানা কি করবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে 2 দিনের মধ্যেই জানাচ্ছি। মিটিং শেষ হতে তনুর বাবা মাকে নিয়ে বাড়ি চলে আসে। তারপরে ঋষিকে ফোন করে জানিয়ে দেয় যে আজকের রাতটাও এখানেই থাকবে। টাকা কিভাবে জোগাড় হবে এই সকল কথা আলোচনা করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই ঋষিকে আর দ্বিতীয়বার ফোন করা হয় না। সেদিন রাতটা নিজের সাথে অনেক যুদ্ধ করে তারপর তনু সিদ্ধান্ত নেয় এই টাকাটা একমাত্র ঋষিই পারবে ওকে দিতে। ঋষির চেয়ে বেশি ভরসা আর বিশ্বাসের জায়গা ওর তেমন নেই। তাই পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও বাবাকে বলে, বাবা, তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। আর এখন আমি আসছি, আসলে আমার অনেক কাজ আছে তো। এই বলে সকালবেলা না খেয়েই শ্বশুর বাড়ি ফিরে আসে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ ওয়াশরুমের দরজার আওয়াজ হতে তনু বাস্তবে ফিরে আসে। তনু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে ঋষি রেডি হয়ে বেরোচ্ছে। তাই ও বলে, এ কি, তুমি বেরিয়ে যাচ্ছ? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, একটা দরকারি কাজে যাচ্ছি, এসে শুনবো তোমার কথা, দরজাটা লক করে দাও। এই বলে ঋষি বেরিয়ে যায়। সন্ধে প্রায় 6টা বাজে। ততক্ষণে ঋষিও নিজের কাজ সেরে অফিস থেকে ফিরে এসেছে। ড্রয়িং রুমে সবাই একসাথে বসে কথা বলছে। এমন সময় নেহা আর রানা বাড়িতে ঢোকে। বীণা দেবী এগিয়ে এসে বলেন, আরে রানা, এসো এসো, ভেতরে এসো। আয় নেহা, আয়। কেমন ঘুরলি বল? নেহা ভিতরে এসে ঋষিকে জড়িয়ে ধরে। ঋষিও অনেকদিন পর বোনকে দেখতে পেয়ে খুব খুশি হয়। তারপর নেহা বলে, খুব ভালো, তবে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আর ঠিক তখনই অভি ভিতরে এসে দাঁড়ায়। অভিকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি হয়। ঋষি এসে অভিকে জড়িয়ে ধরে। কি ব্যাপার কি? আজকে রকস্টার অভির পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে, এ তো ভাবাই যাচ্ছে না। রাগ করো না ঋষিদা, তুমি তো জানোই আমার টাইমের কোনো ঠিক থাকে না। এই বলে অভি সব গুরুজনদের প্রণাম করে। শুনেছিলাম তুমি দুর্গাপুরে নাকি শো করতে গিয়েছিলে, তখন তো একবার আসতে পারতে। হ্যাঁ মা, গিয়েছিলাম, কিন্তু তখন একদম সময় ছিল না। পরের দিনই দিল্লি চলে যেতে হয়েছিল। অভি, তারপর নেহা অভির সাথে তনুর আলাপ করিয়ে দেয়। এই দেখ অভি, এই হলো তনু, আমার বেস্ট ফ্রেন্ড আর দাদা ভাইয়ের বউ। নমস্কার বৌদি ভাই। নমস্কার। আরে অভি, তুই নেহার সাথে কোথা থেকে এলি? সেটা লং স্টোরি কাকাই, আমি তোমাদের পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এতটা জার্নি করে এসেছি, সবাই যা, যে যার মতো ফ্রেশ হয়ে নে, তারপর ডিনারে দেখা হবে। নেহা আর রানা নিজেদের রুমে চলে যায়। বীণা দেবী অভিকে রেস্ট রুমে পৌঁছে দেন। তনু রান্নাঘরে চলে যায় নিজের হাতে কিছু রান্না করবে বলে। এমন সময় হঠাৎ তনুর ফোনটা বেজে ওঠে। ও দেখে ওর মা ফোন করছে। ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ মা, বলো। টাকাটার কিছু ব্যবস্থা করতে পারলি? এখনো তো কোনো ব্যবস্থা করতে পারিনি। 1-2 টাকা তো আর নয়, 50 লাখ টাকা। আমাকে একটু সময় দাও মা, আমি চেষ্টা করছি ব্যবস্থা করার। এই বলে তনু ফোন রেখে দেয়। বীণা দেবী পাশে দাঁড়িয়ে ওর সব কথাই শোনে, কিন্তু কিছু জিজ্ঞাসা করে না। তনু নিজের মতো দুশ্চিন্তায় আবার মগ্ন হয়ে যায়। বন্ধুরা, আজকের এই 22 নম্বর পর্বের সমাপ্তি এখানেই হলো। জীবনের সম্পর্কের এই জটিল গোলকধাঁধায় আজ আমরা যে মোড় পর্যন্ত পৌঁছালাম তা যেন আরও হাজারো প্রশ্নের জন্ম দিয়ে গেল। মল্লিকা দেবীর রহস্যময় নীরবতা কি কোনো বড় ঝড়ের ইঙ্গিত? আর ঋষিরাজ ও তনুর লড়াইয়ের এই শুরুটা কি সত্যিই পারবে অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখাতে? অভিয়ার এই নতুন পথ চলা তাকে কোন সত্যের মুখোমুখি দাঁড় করাবে? মনের কোণে জমে থাকা এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আর বিশ্বাস করুন, আপনাদের মতোই আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি পরবর্তী পর্বটি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। অডিও স্টোরি বাডির আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এক বিশাল অনুপ্রেরণা।
আর এই গল্পটি যদি আপনার কোনো প্রিয়জনের ভালো লাগতে পারে বলে মনে করেন তবে তার সাথেও শেয়ার করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাড়ি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।